বিএনপি সরকারের আমলেও চাঁদাবাজির মামলায় গ্রেপ্তার হলেন এনসিপির প্রধান নেতাকর্মী। এইদিকে সেনাপ্রধান কঠিনভাবে রেগে গেছেন। বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি চাঁদাবাজির আলোচনা বোধহয় এর আগে কখনো হয়নি। ও চাঁদাবাজির একটি ঘটনা, আবারও সেই চাঁদাবাজিতে এনসিপির নাম জড়িত হওয়া। এনসিপির নেতা কিভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেন এবং কেন বারবার চাঁদাবাজি এবং এনসিপি এই নাম দুইটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। ইনকিলাব জিন্দাবাদ এটা আমরা আগে কখনো শুনিনি, এটা আমদানি করা হয়েছে। এর মধ্যে দিয়ে একটা ধর্মীয় সুশুরি, এটা পরিষ্কার। এনসিপির এই স্লোগান দেওয়ার মধ্য দিয়ে তারা তাদের ভেতরে, দলের ভেতরে ইসলাম ধর্মের অনুসারী ছাড়া অন্য ধর্মের তরুণরা বা অন্য মানুষরা যে আসবে সেই সুযোগটাও কিন্তু বন্ধ করে দিই। আওয়ামী লীগের এমন তৎপরতা দেখে জামাত ইসলামী চুপ থাকলেও এনসিপি বলছে বিএনপি গ্রিন সিগন্যাল থাকায় মাঠে নামছে আওয়ামী লীগ। প্রশ্ন হলো, সরকারি দল বিএনপি কি ভাবছে? একদিকে তারেক রহমান জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার খোলা আকাশের নিচে প্রধানমন্ত্রীত্বের শপথ নিচ্ছেন, অন্যদিকে খুলে যাচ্ছে গত 18 মাস ধরে বন্ধ হয়ে যাওয়া আওয়ামী লীগের অফিস। ঝুলছে শেখ মুজিব এবং শেখ হাসিনার ছবি, উঠছে জাতীয় পতাকা, সাথে সেই স্লোগান জয় বাংলা। বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না। সেটা আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, আরো প্র্যাকটিস করো। আইসিসি 16 ভোটের মধ্যে 15টি বিপক্ষে নিয়ে বলে দিল বাংলাদেশের দাবি পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করে বলে দিল যে তোমার ভয় তোমারই, আমরা তার ঔষধ খুঁজতে পারবো না। এই একটা ভোট পাওয়ার পেছনেও পাকিস্তানের কূটনৈতিক সহানুভূতি ছাড়া কোনো ক্রিকেটীয় যুক্তি কাজ করেনি। যদিও আমার মনে হয় পাকিস্তানের এটা একটা চাল, যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমলো। এত বড় কূটনৈতিক একঘরে হওয়ার অর্থ হলো বাংলাদেশের আগের সেই ভোট ব্যাংক বা সিম্প্যাথি কার্ড খেলতে পারছে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ইতিমধ্যে আপনারা অনেকগুলো ভিডিওর অংশবিশেষ দেখেছেন, তো দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে ভিডিওটা আসলে কতটা গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। তো চলুন কথা না বাড়িয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। দেখার আগে বলবো, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি। একটা বড় নির্বাচন হলো, সেই নির্বাচনে একটা দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল, আর একটা দল পরাজিত হলো। কিন্তু ওই চাঁদাবাজির যে ঘটনাগুলো আলোচনা হয়েছে বিগত 1.5 বছরের সব থেকে বেশি, এবং বাংলাদেশের ইতিহাসে এত কম সময়ে এত বেশি চাঁদাবাজির আলোচনা বোধহয় এর আগে কখনো হয়নি। সেই চাঁদাবাজির ঘটনাগুলো এখনো অব্যাহত রয়েছে। আবারও চাঁদাবাজির একটি ঘটনা, আবারও সেই চাঁদাবাজিতে এনসিপির নাম জড়িত হওয়া। এনসিপি দল হিসেবে বোধহয় অনেক বেশি দুর্নাম কুড়িয়ে ফেলছে তাদের নেতাকর্মীদের বিভিন্ন ধরনের আচরণের প্রেক্ষিতে। এবারের ঘটনা বগুড়ায়, চাঁদাবাজির ঘটনায় এনসিপির একজন বগুড়ার জ্যেষ্ঠ নেতা, যুগ্ম আহ্বায়ক, তিনি গ্রেপ্তার হয়েছেন এবং সেই চাঁদার পরিমাণ 2 লাখ টাকা। চলুন একটু জেনে দেখি, বগুড়ায় গিয়ে একটু বোঝার চেষ্টা করি যে এখানে এনসিপির নেতা কিভাবে চাঁদাবাজির সঙ্গে জড়িত হলেন এবং কেন বারবার চাঁদাবাজি এবং এনসিপি এই নাম দুইটা একে অপরের পরিপূরক হয়ে যাচ্ছে। থাকবেন পলিটিক্স টিভির দর্শক। বলছিলাম বগুড়াই চাঁদাবাজির ঘটনার কথা, এবং সেখানে আবারও এনসিপির নাম এসেছে। এর থেকে তাদেরকে বেরোতে হবে। এর থেকে তারা যদি না বেরোতে পারে তাহলে 24-এর অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা মানুষের মধ্যে, সেই আকাঙ্ক্ষা বারবার হোঁচট খাবে এবং এনসিপির জনপ্রিয়তা তুলনামূলকভাবে আরও অনেক কমে যাবে। এবং কমার ফলে যেটা হবে সেটা হচ্ছে যে তাদের রাজনৈতিক অস্তিত্ব নিয়ে টানাপোড়েন শুরু হবে, যেটা বাংলাদেশের একটা প্রজন্ম অবশ্যই চায় না। তারা চায় এনসিপি সুপথে থাকুক, সুপথে থেকে মানুষের ভালোবাসা অর্জন করে সামনে এগিয়ে যাক। কিন্তু আদতে হচ্ছে কি সেটা? কি বলছে সময় টেলিভিশন বগুড়ার ঘটনা নিয়ে? খেনিন, বগুড়ায় চাঁদাবাজির মামলায় এনসিপি নেতা গ্রেপ্তার। সেখানে বলা হচ্ছে চাঁদাবাজির মামলায় জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা মিজানুর রহমান সাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি এনসিপির বগুড়া জেলা শাখার যুগ্ম সদস্য সচিব, আমি যুগ্ম আহ্বায়ক বলেছিলাম, গুরুত্বপূর্ণ নেতা, অর্থাৎ 4 জন বড় নেতার একজন। গত রাতে শহরের জলেশ্বরীতলা কালীবাড়ি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বগুড়া সদর থানা পুলিশ। আজকে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বগুড়া সদর থানার পুলিশ পরিদর্শক তদন্ত মাহফুজ আলম জানিয়েছেন, মারপিট ও চাঁদাবাজির অভিযোগে আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল, সেই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা সূত্রে জানা যায়, অ্যাপোলো পাওয়ার লিঙ্ক নামের একটি প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক লিফট সরবরাহ ও সার্ভিসিংয়ের কাজ করতেন মিজানুর রহমান সাগর। প্রতিষ্ঠানের ম্যানেজার রুবেল প্রামাণিকের সঙ্গে তার বিরোধ সৃষ্টি হয়। অভিযোগ অনুযায়ী 2024 সালের 30 আগস্ট, 5 আগস্টের ঘটনার পরেই তিনি ওই বাহাদুরি করতে গিয়েছিলেন। 30 আগস্ট রাত 10টার দিকে মিজানুর রহমান সাগর এবং তার 10-12 জন সহযোগী রুবেলকে সরকারি আজিজুল হক কলেজের পেছনে
জহুরুল নগর এলাকায় তুলে নিয়ে যান। সেখানে তাকে মারধর করে 2 লাখ টাকা চাঁদা দাবি করা হয়। রুবেলের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে তাকে উদ্ধার করা হয়। পরে রুবেলকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে পরের মাসে 22 সেপ্টেম্বর তিনি আদালতে মামলা করেন। আদালতের নির্দেশে জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক এসআই আবু জাফর তদন্ত করেন। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর আদালত থেকে মিজানুর রহমান সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। পুলিশ জানায় গ্রেপ্তারের পর তাকে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। এই যে আগস্টের 5 তারিখে সরকার পতনের পরে তারপর থেকেই যে চাঁদাবাজির মহোৎসব শুরু করেছে, তারাই পরবর্তীতে আবার এনসিপির নেতা হয়ে গেছে। এই ধারাবাহিকতা আমরা দেখেছি এখন পর্যন্ত, যখন এনসিপির বয়স এখনো 1 বছর হয়নি। সেই 1 বছর না হতেই তাদের বিরুদ্ধে যত অভিযোগ দেখা গেছে, তাতে ওই 74 বছরের পুরনো দল কিংবা প্রায় 50 বছর হতে যাওয়া দল বিএনপি, তাদের বিরুদ্ধেও ওই তাদের জন্ম থেকে এই পর্যন্ত এত বিপুল পরিমাণ অভিযোগ কখনো গণমাধ্যমে এসেছে কিনা সেই ব্যাপারে বোধহয় একটা গবেষণা করা উচিত। যদিও এনসিপি বারবার বিগত 1.5 বছরে বিএনপির বিরুদ্ধে নানা চাঁদাবাজির অভিযোগ করে এসেছে এবং নির্বাচনে চাঁদাবাজি নিয়ে তারা একটা ব্যাপক ক্যাম্পেইনই করেছে, সেই ব্যাপারগুলো আমরা দেখেছি। কিন্তু বিএনপির বিরুদ্ধে যত অভিযোগ এসেছে তার তুলনায় এনসিপির বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তাতে করে একটা নতুন দলের বিরুদ্ধে এত অভিযোগ আসা, এত ঘটনা ঘটা এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতে দোষীদের বিরুদ্ধে দলীয় কোনো সিদ্ধান্ত না নেওয়া, এই ঘটনাগুলো একটা ইঙ্গিত দেয়। অপরদিকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ আসায় গত 1.5 বছরে 4,500-এর বেশি নেতাকর্মীদের তাদের দল থেকে বহিষ্কার করার ঘটনা, দুইটা ঘটনা 2 রকম ইঙ্গিত দেয়। একটা ঘটনা ইঙ্গিত দেয় যে বিএনপিতে ঘটনা ঘটছে, কিন্তু বিএনপির হাইকমান্ড সেগুলোকে ডিজোন করছে, তাদেরকে বহিষ্কার করছে। কিন্তু এনসিপি 2-1টা ক্ষেত্রে বহিষ্কারের নাটক, শুধু চাঁদাবাজি না, বিভিন্ন বড় বড় অভিযোগে, নারী নির্যাতনের অভিযোগ পর্যন্ত, লোক দেখানো 1 মাসের শোকজ করে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে এসে তাকে এমপি ক্যান্ডিডেট করে দেওয়ার ঘটনাও তো আমরা এনসিপিতে দেখেছি। সুতরাং এই ঘটনা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। যদি আগামীর বাংলাদেশে সত্যি নতুন রাজনৈতিক বন্দোবস্ত, তাদের ভাষায়, সেটা যদি তারা গড়ে তুলতে চায়, তাহলে এর থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে এবং এই সকল ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের ওই লোক দেখানো শোকজ কিংবা লোক দেখানো দল থেকে একটু দূরে রেখে তারপরে আবার দলে ফিরিয়ে নিয়ে আসার এই নাটক আমাদের মনে হয় বন্ধ করা উচিত। তাতে করে তাদের ভাবমূর্তি আরও বাড়তে সহায়ক ভূমিকা পালন করবে। দর্শক, আপনার ভাবনা জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ক্ষমতায় আসার কয়েকদিনের মধ্যে 21শে ফেব্রুয়ারির মতো রাষ্ট্রীয় দিবস পালন করতে হলো নতুন সরকারকে। বিরোধী দলীয় নেতা হিসেবে জামাতের আমিরের দায়ে পড়ে ফুল দিতে যাওয়া মোনাজাতের রাজনীতি, অধ্যাপক ইউনূসের আমলের মতো রাষ্ট্রপতি থেকে বিচ্ছিন্ন থেকে শ্রদ্ধা জানানো এবং মব সন্ত্রাস জিয়ে থাকা, এমন বহু বিতর্ক এক রাতেই ছড়িয়ে পড়েছে নানা মহলে। রাষ্ট্রীয় দিবসে শ্রদ্ধা জানানো অনুষ্ঠানে অধ্যাপক ইউনূসের মতোই রাষ্ট্রপতিকে এড়িয়ে গেলেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। অধ্যাপক ইউনূসের কিংস পার্টি বরাবরের মতো শহীদ মিনারে মব সন্ত্রাস চালালেও মব ছড়িয়ে পড়েছে প্রত্যন্ত অঞ্চলেও। মবের শিকার থেকে বাদ পড়েননি নতুন সংসদ সদস্য, যেটি করেছে সরকারি দলের নেতারাই। জয় বাংলা স্লোগান দিয়ে ফুল দেওয়ার অপরাধে দেশের 2টি জেলায় গ্রেপ্তারের ঘোষণা ঘটেছে। এসব কিছুর বাইরে জামাতের ফুল দেয়া আর মোনাজাতের রাজনীতি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণ। আজকের ইতিহাসে 21শে প্রথম প্রহরে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী একসাথে শহীদ মিনারে আসাটা ছিল এক অলিখিত নিয়ম। অধ্যাপক ইউনূস ক্ষমতায় আসার পর থেকে ব্যত্যয় ঘটে সেই নিয়মের। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন যখন দুদকের কমিশনার ছিলেন, তখন পদ্মা সেতু ইস্যুতে অধ্যাপক ইউনূসের অনেক কাহিনী বের করে নিয়ে এসেছিলেন। অধ্যাপক ইউনূস মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছে শপথ নিতে বাধ্য হলেও সেই ক্ষোভের কারণে রাষ্ট্রপতির মুখোমুখি হতে চাইতেন না। বিশেষ করে জাতীয় দিবসগুলোতে অধ্যাপক ইউনূস রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে এড়িয়ে চলতেন। এমনকি এই মুখোমুখি দেখা এড়ানোর জন্য রাষ্ট্রপতি জাতীয় ঈদগাহে নামাজ পর্যন্ত পড়তে যেতে পারেননি। ধারণা ছিল অধ্যাপক ইউনূসের যুগের অবসান হয়েছে, বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রগুলো স্বাভাবিক আচরণে ফিরে যাবে। কিন্তু নতুন সরকারের আমলে 21শে ফেব্রুয়ারিতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান আলাদাভাবে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেছেন। অধ্যাপক ইউনূস যখন রাষ্ট্রপতিকে এড়িয়ে চলতেন, তখন সমালোচকরা বলেছিলেন এটি রাষ্ট্রীয় সংহতির পরিপন্থী। রাষ্ট্রপতি রাত 12টা 1 মিনিটে ফুল দেন এবং তার চলে যাওয়ার পর রাত 12টা 8 মিনিটে প্রধানমন্ত্রী তারেক রহমান বেরিয়ে আসেন। তবে শহীদ মিনারের সবচেয়ে বিতর্কিত বিষয় ছিল ডক্টর শফিকুর রহমানের উপস্থিতির ধরন। তিনি এবার কেবল জামাতের আমির হিসেবে নয়, বরং জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা হিসেবে সেখানে উপস্থিত হয়েছিলেন। দর্শক, একটি বিষয় লক্ষণীয়, জামাত ইসলামী দলগতভাবে শহীদ মিনারে শ্রদ্ধা জানায়নি, কিন্তু তাদের আমির 11 দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে ফুল দেন। সাংবাদিকদের প্রশ্ন জবাবে ডক্টর শফিকুর রহমান অত্যন্ত
অত্যন্ত সতর্কতার সাথে একে রাষ্ট্রীয় আচারের অংশ বা স্টেট প্রোটোকল হিসেবে বর্ণনা করেছেন। জামাত দীর্ঘকাল ধরে শহীদ মিনার বা মূর্তি কেন্দ্রিক শ্রদ্ধাকে ধর্মীয়ভাবে নাজায়েজ বা বিতর্কিত বলে এড়িয়ে চলেছে, কিন্তু 2026 সালের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে যখন তারা সংসদের প্রধান বিরোধী দল, তখন সেই অবস্থান থেকে সরে আসা বা অন্তত কৌশলগত নমনীয়তা দেখানো ছাড়া তাদের গতি নেই। এর আগে 21শে ফেব্রুয়ারিতে জামাতের সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে শোভাযাত্রা ও আলোচনা সভা হলেও 52 ভাষা আন্দোলনের 74 বছরের দলের কোনো আমিরকে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিতে দেখা যায়নি। এই প্রেক্ষাপটে এবারের উপস্থিতি রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। শহীদ মিনারে শফিকুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম, হাসনাত আব্দুল্লাহ ও আক্তার হোসেন সহ জোটের অন্যান্য নেতারা। পুষ্পস্তবক অর্পণের পর বিরোধী দলীয় নেতা হিসেবে মোনাজাত পরিচালনা করেন। শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন জামাতের আমির। এতদিন কেন জামাত শহীদ মিনারে আসেনি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, রাষ্ট্রীয় আচার হিসেবে এটা তার দায়িত্ব। বিরোধী দলীয় নেতা হিসেবে সঙ্গীদের নিয়ে তাকে আসতে হবে, তাই তিনি এসেছেন। জামাতের আমিরের বক্তব্য থেকে স্পষ্ট তিনি আসলে বাধ্য হয়েই শহীদ মিনারে গিয়েছিলেন। শহীদ মিনারে একজন সাংবাদিক যখন প্রশ্ন করেন জামাত কি এখনো শহীদ মিনারে ফুল দেয়াকে নাজায়েজ মনে করে, তখন আমিরের বিরক্তি ছিল দেখার মতো। তিনি প্রশ্নকর্তার দিকে ইঙ্গিত করে বলেন, এমন একটি পবিত্র দিনে আপনি এ ধরনের প্রশ্ন কেন করছেন? এই উত্তরটি মূলত একটি ইলেকট্রিক শক এড়ানোর কৌশল। তিনি পুরনো বিতর্কগুলোকে খুঁচিয়ে তুলতে চান না, বরং বর্তমানে সংসদীয় বিরোধী নেতা ইমেজটিকে আরো পোক্ত করতে চান। জামাতের এই দ্বিমুখী অবস্থান অর্থাৎ দলগতভাবে না গিয়েও ব্যক্তিগতভাবে বা পদাধিকার বলে যাওয়া দলটির সমর্থকদের মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করেছে। এই কারণে প্রস্তুতি না থাকা সত্ত্বেও ডাকসু নেতাদের তড়ি ঘড়ি করে শহীদ মিনারে যেতে দেখা গেছে। আবার জামাতের আমির যখন বিদায় নিচ্ছিলেন তখন রাজাকার বলে অনেককে দুধ্বনি দিতে শোনা গেছে। এবারে 21শে ফেব্রুয়ারিতে জামাতের আমিরের ফুল দেওয়ার চেয়ে বেশি আলোচনার ঝড় তুলেছে মোনাজাতের রাজনীতি। শহীদ মিনারে ফুল দেওয়ার পর সাধারণত 1 মিনিট নীরবতা পালন করা বা খালি পায়ে বেদিতে দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়েছিল গত 74 বছরের রীতি। কিন্তু 2026 সালে দেখা গেল এক বিশাল পরিবর্তন, মোনাজাত আওয়াজ। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান উভয়ই ফুল দেওয়ার পর মোনাজাত করেছেন। প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিহাসে প্রথমবারের মতো 21-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের পর সেখানে দাঁড়িয়ে বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা নাজির মাহমুদ এই মোনাজাত পরিচালনা করেন। মোনাজাতে ভাষা শহীদদের পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার কল্যাণ কামনায় দোয়া করা হয়। এই মোনাজাত নিয়ে শুরু হয়েছে নতুন করে বিতর্ক। সাংস্কৃতিক ব্যক্তিত্বদের মতে শহীদ মিনার একটি সেকুলার বা অসাম্প্রদায়িক প্রতীক, যেখানে সকল ধর্মের মানুষের সমান প্রবেশাধিকার আছে। সেখানে কেবল ইসলামী পদ্ধতিতে মোনাজাত করাটা এক সার্বজনীন চরিত্রকে ক্ষুণ্ণ করতে পারে। অন্যদিকে ক্ষমতাসীনদের সমর্থকদের মতে যেহেতু ভাষা শহীদদের অধিকাংশই মুসলমান ছিলেন, তাই তাদের জন্য দোয়া করাটা একটি স্বাভাবিক ধর্মীয় এবং মানবিক দায়িত্ব। মজার ব্যাপার হলো জামাতের আমির এবং তার সঙ্গীরাও একইভাবে মোনাজাত করেছেন। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, শহীদ মিনার এখন আর কেবল আমার ভাইয়ের রক্তে রাঙানো গানের সুরে সীমাবদ্ধ নেই, বরং এটি একটি রাজনৈতিক উপাসনালয় পরিণত হয়েছে কিনা। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এটি বাংলাদেশের রাজনীতির একটি ইসলামিক টার্ন, যেখানে প্রতিটি জাতীয় অনুষ্ঠানের সাথে ধর্মীয় অনুষঙ্গ যোগ করে সংখ্যাগুরু জনমতের কাছে গ্রহণযোগ্যতা বাড়ানোর চেষ্টা চলছে। ভাষাকেন্দ্রিক যে জাতীয়তাবাদ একসময় ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে ছিল, তা এখন ধর্মীয় পরিচয়ের সাথে সন্ধি করতে বাধ্য হচ্ছে। দর্শক, মোনাজাতের রাজনীতি নতুন সংযোজন হলেও নতুন সরকার আমলে পুরনো সেই মব সন্ত্রাস কিন্তু রয়ে গেছে। অধ্যাপক ইউনূসের আমলে রাষ্ট্রপতির বিরুদ্ধে শহীদ মিনারে মব হয়েছিল। ইউনূসের পালিত পুত্ররা তখন 2025 সালে স্লোগান তুলেছিল গো ব্যাক চুপ্পু। রাষ্ট্রপতির বিরুদ্ধে এবার তেমন কোনো মব বাহিনী না থাকলেও মব সন্ত্রাসীদের কাছ থেকে রেহাই পায়নি জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এমনকি সদ্য বিজয়ী সংসদ সদস্য রুমিন ফারহানাও। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার উপর শহীদ মিনারে হামলার ঘটনাটি ছিল রাজনৈতিক পরিহাসের এক চূড়ান্ত পর্যায়ে। শ্রদ্ধা জানাতে রাত 12:15টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পৌঁছান ব্যারিস্টার রুমিন ফারহানা। এই সময় পুষ্পস্তবক নিয়ে শহীদ বেদিতে সামনে দাঁড়িয়েছিলেন এমপি রুমিন ফারহানা ও তার কর্মী সমর্থকরা। দৈনিক সমকালের খবরে বলা হয়েছে, এই সময় সরাইল উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন মাস্টারের নেতৃত্বে বিএনপির নেতা কর্মীরা এসে রুমিন ফারহানাকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করে। রুমিন ফারহানার আনা পুষ্পস্তবকটি ছিঁড়ে ফেলে প্রতিপক্ষের কর্মীরা। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও ফুল দিতে না পেরে কর্মী সমর্থকদের পাহারায় ব্যারিস্টার রুমিন ফারহানা শহীদ মিনার ত্যাগ করেন। ঘটনার পর রাত 12:30টার দিকে এমপি রুমিন ফারহানার কর্মী সমর্থকেরা ঢাকা সিলেট মহাসড়কের শাহবাজপুর এলাকায় অবরোধ করে এই ঘটনার বিচার দাবি করেন।
দর্শক, রুমিন ফারহানা কেবল একজন রাজনীতিবিদ নন, তিনি প্রখ্যাত ভাষাসৈনিক অলি আহাদের কন্যা। অলি আহাদ ছিলেন সেই ব্যক্তি যিনি 1952 সালের 20 ফেব্রুয়ারি রাতে 144 ধারা ভাঙার পক্ষে 4 জন ভোটদাতার একজন। এমন এক বীরের কন্যা যখন শহীদ মিনারে তার পিতার আন্দোলনের স্মৃতিতে শ্রদ্ধা জানাতে যান, তখন তাকে সরকারি দলের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হতে হয়। হামলার পর রুমিন ফারহানার সমর্থকেরা সংবাদ সম্মেলন করে এই ঘটনাকে অশনি সংকেত হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেছেন, যারা দলের পদ ব্যবহার করে এমন হিংস্রতা করে তাদের বিষয়ে দলের উচ্চ পর্যায় থেকে ব্যবস্থা নেওয়া উচিত, না হলে দলের যেমন ক্ষতি হবে, সরকারের ভাবমূর্তিও পূর্ণ হবে। দেশের অনেক জায়গায় কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এদের বেশিরভাগই গভীর রাতে শ্রদ্ধা জানিয়েছেন। এর মধ্যে নোয়াখালীতে 6 জন ও গাইবান্ধায় 2 জনকে আটকের খবর পাওয়া গেছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অভিযোগ হলো তারা জয় বাংলা স্লোগান দিচ্ছিল। প্রশ্ন হলো, অধ্যাপক ইউনূসের টেবিল হান্ট এখনো বলবৎ আছে নতুন সরকার আমলে, যেখানে শহীদ মিনারে ফুল দেওয়া এখন একটি আইনি অপরাধ হিসেবে গণ্য হচ্ছে। ঢাকার শহীদ মিনারে আওয়ামী লীগ নো এন্ট্রি লেখা ব্যানার টাঙিয়েছিল কিংস পার্টির সদস্যরা। সাধারণ মানুষ এই ব্যানার ছিঁড়ে ফেলে। দর্শক, অধ্যাপক ইউনূসের এই কিংস পার্টি শহীদ মিনারের মব সন্ত্রাস চালিয়েছে জাতীয় পার্টির উপরে। এটি যেন অধ্যাপক ইউনূসের আমলে সেই ধারাবাহিকতারই প্রতিফলন, যেখানে জাতীয় পার্টিকে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে কার্যত নিষিদ্ধ রাখা হয়েছিল। বিডি নিউজ 24 খবরে বলা হয়েছে, ঘটনার প্রত্যক্ষদর্শী সাংবাদিকরা জানান, রাত 2টার দিকে এনসিপির মহানগর ইউনিটের পেছন ব্যানার ও ফুলের তোলা হাতে শহীদ মিনারে ঢুকছিলেন জাতীয় পার্টির কয়েকজন নেতাকর্মী। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় কোনো মুখ চেনা নেতাকে দেখা যায়নি। এনসিপির দলটি পুষ্পস্তবক অর্পণের পর জাতীয় পার্টির ব্যানার দেখে ভুয়া ভুয়া স্লোগান শুরু করে। এক পর্যায়ে তারা জাতীয় পার্টির ব্যানার ও ফুলের তোড়া কেড়ে নেয়। পরে জাতীয় পার্টির নেতাকর্মীরা শহীদ মিনারের শ্রদ্ধা না জানিয়ে এলাকা ছাড়েন। দর্শক, শহীদ মিনারের মতো একটি পবিত্র জায়গায় ভুয়া ভুয়া স্লোগান দেয়া এবং একটি রাজনৈতিক দলের ব্যানার ছিঁড়ে ফেলা ইঙ্গিত দেয় যে বাংলাদেশের রাজনীতি থেকে অধ্যাপক ইউনূস বিদায় নিলেও তার রেখে যাওয়া মব কালচার প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। শহীদ মিনারের ভাব গাম্ভীর্য কি রাজনৈতিক তরাতলিয়ার মব সন্ত্রাসের কারণে পূর্ণ হয়নি? ভাষা আন্দোলনে যারা সকল মত ও পথের ঐক্যের ডাক দিয়েছিলেন, আজ সেই ভাষার মাসে রাজনৈতিক ভিন্ন মতকে পিটিয়ে বা হ্যারাসমেন্টের মাধ্যমে স্তব্ধ করার চেষ্টা চলছে। অধ্যাপক ইউনূস যেটি প্রতিষ্ঠা করেছিলেন তারেক রহমানের আমলের শুরুতে, সেটি দেখা গেল আরো একবার। প্রশ্ন হলো, নতুন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ যে বলেছেন মব সন্ত্রাস আর চলবে না, সে ঘোষণা আসলে বাস্তবায়িত হবে কবে? এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আরো। 12 তারিখের ভূমিধস জয়ের পরদিনই পঞ্চগড় সদর উপজেলায় এক আওয়ামী লীগ অফিস খুলে দিয়ে আলোচনায় আসেন এক বিএনপি নেতা। তারপরই যেন সারা দেশে জোয়ার লাগে। সংবাদ মাধ্যম খুললেই নজরে আসছে, খুলে ফেলা হলো আওয়ামী লীগ অফিসের তালা। একটি দুটি নয়, এই কদিনে অসংখ্য আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া হয়েছে। যেন এমন দিনের অপেক্ষাতেই ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। তারেক রহমান আসবেন, জিতবেন, তারপর খুলে দেবেন বন্ধ দরজা। প্রশ্ন উঠেছে, বিএনপির এই বিপুল জয়ের পর কোন সাহসে এমন করছে আওয়ামী লীগ? অনেকে বলছেন, সরকার গঠন ঠিকই করেছে বিএনপি, কিন্তু তাতে ঘাম আছে সেই প্রান্তিক আওয়ামী লীগের কর্মীরারও। তাই বিএনপি এখন সেই দেনা শোধ করছে। বর্তমানে জামায়াত এনসিপি জোট যে বিএনপির সবচেয়ে বড় বাধার নাম, সেটা যে কেউ বুঝতে পারছেন। শপথ অনুষ্ঠানেও হয়ে গেল এক পশলা গল্প। এই বাধা ঠেকিয়ে বিএনপি যে সামনের দিনগুলো আরামে কাটাতে পারবে না, সেই পূর্বাভাস দিচ্ছেন বিশ্লেষকরা। এই জামায়াত এনসিপি পাহাড়কে সামাল দিতে বিএনপির দরকার প্রচুর অভিজ্ঞ হাত। 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এখন কতটা সামাল দিতে পারবে সেটা হয়তো সময়ই বলে দেবে। গোপনে কিংবা প্রকাশ্যে জামায়াত এই 17 বছর সে বিষয়ে হাত পাকা। তাই এই অভিজ্ঞ প্রতিপক্ষের বাড়িতে গিয়ে শুভেচ্ছা নিয়ে আসলেই যে বরফ গলবে না, সেটা বোঝা গেছে ইতোমধ্যেই। আর বিএনপি খুব ভালো করেই জানে তাদের উপর এবার ভর করেছিল আওয়ামী লীগের ভোটারদের হাত। দায় শোধের ব্যাপারটাও আছে। তাছাড়া জামায়াত ঠেকাতে এসব অভিজ্ঞ হাত পাগলেও ছাড়তে চাইবে না। এই যুক্তিতে আওয়ামী লীগের অফিস খুলে দেওয়া বা তাতে আপত্তি না জানানো বিএনপির জন্য বেশ ভালো সিদ্ধান্তই বলছেন বিশ্লেষকরা। দৃশ্যপটটা একটু গভীরভাবে ভাবুন। খুলনার রূপসা কিংবা সোনাডাঙ্গা এলাকার চিত্র। দীর্ঘ 1.5 বছর ধরে যে শাটার নামানো ছিল, যে তালাটিতে জং ধরে গিয়েছিল, হঠাৎ করেই সেখানে প্রাণের সঞ্চার। খুলনায় যখন আওয়ামী লীগের কার্যালয়টি খোলা হলো, তখন আশেপাশের মানুষের চোখে মুখে ছিল অবিশ্বাস। 18 মাসের ধুলো জমে থাকা মেঝেতে যখন ঝাড়ু পড়ল, তখন ধুলোর মেঘে যেন পুরনো সেই রাজনৈতিক উত্তাপ ফিরে এলো। শুধু খুলনা নয়, চট্টগ্রামেও একই দৃশ্য। সেখানে তো রীতিমতো ঘটা করে সাইনবোর্ড টাঙানো হয়েছে। এতদিন যেসব সাইনবোর্ড লোকচক্ষুর আড়ালে ছিল কিংবা ক্ষোভের আগুনে পুড়ে গিয়েছিল, সেখানে চকচকে নতুন প্যানোফ্লেক্স। চট্টগ্রামের বেশ কয়েকটি থানা এলাকায় স্থানীয় আওয়ামী লীগ নেতারা জড়ো হয়েছেন। তবে চমকপ্রদ তথ্য হলো, এই জড়ো হওয়ার পেছনে কোথাও কোথাও স্থানীয় বিএনপি নেতাদের পরোক্ষ ইন্ধন বা মৌন সম্মতি কাজ করেছে। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই, সেটা এই দৃশ্যগুলোই আরেকবার প্রমাণ করে।
তবে সব জায়গায় চিত্রনাট্য কিন্তু এক নয়। দেশের উত্তরাঞ্চল এবং ঢাকার আশেপাশের কিছু জেলায় ঘটেছে উল্টো ঘটনা। যখনই আওয়ামী লীগের কর্মীরা অফিসের তালা খোলার চেষ্টা করেছেন, তখনই স্থানীয় জনতা বা বিক্ষুব্ধ ছাত্ররা পেরে এসেছে। কিছু জায়গায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনাও ঘটেছে। 21 টিভি এবং বিভিন্ন সংবাদ মাধ্যমের ফুটেজে দেখা গেছে 3টি জেলায় প্রবল প্রতিরোধের মুখে পিছু হটতে বাধ্য হয়েছে আওয়ামী লীগ। সাধারণ মানুষ স্লোগান দিয়েছে, খুনিদের আস্তানা এই বাংলায় হবে না। কিন্তু কৌতূহল জাগানিয়া বিষয় হলো, যেখানে যেখানে বিএনপি শক্তিশালী বা বিএনপির স্থানীয় নেতৃত্ব শক্ত অবস্থানে, সেখানেই আওয়ামী লীগ অফিস খুলতে পেরেছে নির্বিঘ্নে। আর যেখানে এখনো ছাত্র জনতার প্রভাব বেশি, সেখানে তালা খুলতে গিয়েও ফিরে আসতে হয়েছে। অর্থাৎ সমীকরণটা পরিষ্কার, বিএনপির গ্রিন সিগন্যাল ছাড়া এই তালা খোলার সাহস কারোরই নেই। এখন প্রশ্ন হলো, এই গ্রিন সিগন্যাল কেন? বিশ্লেষকরা বলছেন, গত 1.5 বছরে বিএনপি খুব ভালোভাবেই বুঝেছে যে মাঠের রাজনীতিতে তাদের একক আধিপত্য থাকলেও মিত্র হিসেবে জামায়াত বা এনসিপি জোট ভবিষ্যতে তাদের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াতে পারে। নির্বাচনে বিএনপি জিতলেও ভোটের ব্যবধান বা ভোটের শতাংশের দিকে তাকালে দেখা যাবে প্রচুর সংখ্যক সাইলেন্ট ভোটার বা সাবেক আওয়ামী লীগ পন্থী ভোটার এবার ধানের শীষে সিল মেরেছে। কেন? কারণ একটাই, তারা জামায়াত এনসিপি জোটকে ক্ষমতায় দেখতে চায়নি। এই ভোটারদের প্রতি বিএনপির একটা দায়বদ্ধতা তৈরি হয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আওয়ামী লীগকে কিছুটা স্পেস দিলে জামায়াতকে ব্যালেন্স করা সহজ হবে, এমনটা ভাবছেন বিএনপির নীতি নির্ধারকরা। শত্রু যখন দুর্বল হয়, তখন তাকে পুরোপুরি শেষ না করে জিইয়ে রাখা রাজনীতির এক পুরনো কৌশল। এতে করে অন্য কোনো শক্তিশালী পক্ষ মাথাচাড়া দিয়ে উঠলে তাদের দমাতে এই দুর্বল শত্রুকে ব্যবহার করা যায়। পঞ্চগড়ের ঘটনাটি ছিল এই নাটকের ওপেনিং সিন। সেখানে এক বিএনপি নেতা নিজ হাতে আওয়ামী লীগ অফিসের তালা খোলার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি যুক্তি দেখিয়েছেন, আমরা রাজনৈতিক সহাবস্থানে বিশ্বাসী। এই একটি বাক্যই যেন সারা দেশে বার্তা ছড়িয়ে দিয়েছে। সিলেটের বিয়ানীবাজার বা কুমিল্লার প্রত্যন্ত অঞ্চলেও খবর আসছে, আওয়ামী লীগের কর্মীরা যারা এতদিন পলাতক ছিলেন বা এলাকা ছাড়া ছিলেন, তারা ফিরতে শুরু করেছেন। চায়ের দোকানে আবার বসছেন। আর তাদের এই ফিরে আসায় বাধা দিচ্ছে না স্থানীয় বিএনপি, বরং কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বিজয় মিছিলে দূর থেকে দাঁড়িয়ে হাত নাড়ছেন আওয়ামী লীগের কর্মীরা। এই অদ্ভুত সহাবস্থান বাংলাদেশের রাজনীতিতে বিরল। তবে কি 17 বছর ক্ষমতার বাইরে থেকে বিএনপি এতটাই পরিপক্ক হয়েছে যে তারা প্রতিহিংসার বদলে কৌশলী রাজনীতি বেছে নিল? নাকি এর পেছনে আছে অন্য কোনো গভীর আন্তর্জাতিক চাপ? সামাজিক যোগাযোগ মাধ্যমেও ঝড় উঠেছে। এক পক্ষ বলছে, এটা কি নতুন বাংলাদেশ, যেখানে স্বৈরাচারের দোসররা আবার মাথাচাড়া দিচ্ছে? আর এক পক্ষ বলছে, এটাই গণতন্ত্র, সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে হবে। ঢাকায় কেন্দ্রীয় কার্যালয় 23 বঙ্গবন্ধু এভিনিউয়ের সামনেও গত কয়েকদিন ধরে কিছু আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। সেদিন কারা যেন আওয়ামী লীগের পতাকা নিয়েও হাজির। যদিও পুলিশি পাহারা আছে, কিন্তু 18 মাস আগের সেই থমথমে ভাবটা আর নেই। হকাররা আবার ফুটপাতে বসেছে, কৌতূহলী মানুষ উঁকি দিয়ে দেখছে। শোনা যাচ্ছে খুব শীঘ্রই হয়তো কেন্দ্রীয়ভাবে কোনো ঘোষণা আসতে পারে। তবে সেটা নির্ভর করছে তারেক রহমানের নতুন সরকারের প্রথম 1 মাসের গতি প্রকৃতির উপর। সরকার যদি শুরুতেই চাপে পড়ে, তবে হয়তো আওয়ামী লীগকে মাঠে নামার সুযোগ আরো বাড়িয়ে দেয়া হতে পারে, যাতে বিরোধীদের মনোযোগ ভাগ হয়ে যায়। আর যদি সরকার খুব শক্ত অবস্থানে থাকে, তবে হয়তো এই অফিস খোলার উৎসব কিছুদিন বন্ধ থাকতে পারে। 18 মাস পর আওয়ামী লীগের এই অফিস খোলার ধুম আসলে বাংলাদেশের রাজনীতির এক নতুন অধ্যায়ের ইঙ্গিত দিচ্ছে। এক সময় যারা একে অপরকে নিশ্চিহ্ন করতে চেয়েছে, আজ ক্ষমতার পালাবদলে যেন তারা একে অপরের পরিপূরক হয়ে উঠছে। যে বিএনপি কর্মীটি এক সময় আওয়ামী লীগের হাতে মার খেয়েছিল, আজ সেই কর্মীটি হয়তো ভাবছে, থাক ওরা আসুক, জামায়াতকে ঠেকাতে ওদেরও দরকার আছে। এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই 2026 সালের নির্বাচনের পরবর্তী সবচেয়ে বড় চমক। রাজনীতিতে শেষ বলে কিছু নেই, আর বন্ধু বা শত্রু উভয়ই সময়ের প্রয়োজনে বদলে যায়। আপাতত তালা খুলেছে, ধুলো ছেড়েছে, কিন্তু কাল কি হবে সেটা জানতে আমাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা বাংলাদেশ আজকে যে বিশ্বকাপে খেলছে, বেশ কয়েকটি দেশকে হারাতে পারছে, এটাই তো সবচেয়ে বড় কথা। ক্রিকেট খেলছেন, কখনো মাঠে গেছেন, কখনই যে ব্যাটে বলে ঠিক মতো লাগবে আর ছক্কা হবে, এটা সবসময় সব অঙ্কে মেলে না। সেটা আমি কিন্তু আমাদের ছেলেপেলেদের কখনো হতাশা করি না। তাদেরকে আমি বলি, আরো ভালো খেলো, আরো মনোযোগী হও, আরো প্র্যাকটিস করো। আইসিসি 16 ভোটের মধ্যে 15টি বিপক্ষে নিয়ে বলে দিল বাংলাদেশের দাবি পেছনে কোনো বাস্তব ভিত্তি নেই। অর্থাৎ বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি পরিষ্কার করে বলে দিল যে তোমার ভয় তোমারই, আমরা তার ঔষধ খুঁজতে পারবো না। এই একটা ভোট পাওয়ার পেছনেও পাকিস্তানের কূটনৈতিক সহানুভূতি ছাড়া কোনো ক্রিকেটীয় যুক্তি কাজ করেনি। যদিও আমার মনে হয় পাকিস্তানের এটা একটা চাল, যে বাংলাদেশ যদি খেলতে না যায় তাহলে তার একটা প্রতিদ্বন্দ্বী কমলো। এত বড় কূটনৈতিক একঘরে হওয়ার অর্থ হলো বাংলাদেশের আগের সেই ভোট ব্যাংক বা সিম্প্যাথি কার্ড খেলতে পারছে না। ভারতের টি20 বিশ্বকাপে অংশগ্রহণে বাংলাদেশের অস্বীকৃতি ক্রিকেটীয় ইতিহাসে একটি কালো অধ্যায় হয়ে থাকবে। যে সিদ্ধান্তকে নিরাপত্তার আড়ালে লুকানোর চেষ্টা করা হয়েছে, তা আসলে বাংলাদেশের ক্রিকেটের মেরুদণ্ড ভেঙে দেওয়ার একটি নিষ্ঠুর
রাজনীতি। আইসিসির বোর্ড মিটিং এ বাংলাদেশের নিজস্ব ভোট ছাড়া বাকি 15 ভোটের মধ্যে মাত্র একটি ভোট মানে পাকিস্তানের ভোট পাওয়ার মাধ্যমে বাংলাদেশের আন্তর্জাতিক বিচ্ছিন্নতার চিত্রটি পরিষ্কার হয়ে উঠেছে। এই ঘটনা শুধু একটি বিশ্বকাপের সুযোগ হারানো নয়, বরং বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য একটি বিপজ্জনক পরিণতিও বটে। রাজনৈতিক সিদ্ধান্তের নামে ক্রিকেটকে জিম্মি করার এই প্রক্রিয়ায় সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত হয়েছে খেলোয়াড়রা, যারা বছরের পর বছর কঠোর পরিশ্রম করে বিশ্বকাপের স্বপ্ন দেখেছেন। তাদের সেই স্বপ্ন রাজনৈতিক উদ্দেশ্যের বলি হয়েছে। মোস্তাফিজুর রহমানের ঘটনাকে কেন্দ্র করে যে নিরাপত্তার অজুহাত তুলে ধরা হয়েছে, আইসিসি তার স্বাধীন মূল্যায়নে সেই দাবিকে ভিত্তিহীন প্রমাণ করে দিয়েছে। যেখানে আন্তর্জাতিক সংস্থা নির্ভরযোগ্য নিরাপত্তা ঝুঁকির কোনো প্রমাণ পায়নি, সেখানে বাংলাদেশের একগুঁয়েমি, বিশেষ করে বাংলাদেশের একজন উপদেষ্টা আসিফ নজরুলের একগুঁয়েমি এবং মিথ্যাচার, রাজনৈতিক প্রতিহিংসার যে প্রমাণ আমরা পেয়েছি, সেটা একটা ভয়ঙ্কর অবস্থায় নিয়ে গেছে বাংলাদেশের অবস্থানকে। এই সিদ্ধান্তের আর্থিক ক্ষতি অকল্পনীয়। টি-20 বিশ্বকাপে অংশগ্রহণ থেকে প্রাপ্ত অর্থ, স্পন্সরশিপের সুবিধা, খেলোয়াড়দের এক্সপোজার এবং দেশের ক্রিকেট ব্র্যান্ডিং এর যে মূল্য, তার পরিমাণ কোটি 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 টাকা। এই অর্থ শুধু বিসিবির কোষাগারে ক্ষতি নয়, এটি বাংলাদেশের ক্রিকেট অবকাঠামো, তৃণমূল পর্যায়ের ক্রিকেট উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বিনিয়োগের সুযোগ হারানো। সর্বোপরি বিশ্বকাপের মতো প্ল্যাটফর্মে অনুপস্থিতি বাংলাদেশি ক্রিকেটারদের আন্তর্জাতিক বাজারে মূল্য কমিয়ে দেবে, যার প্রভাব দীর্ঘমেয়াদে ক্ষতিকর হবে ক্রিকেটারদের জন্য। তবে সবচেয়ে উদ্বেগজনক বিষয় হলো ক্রিকেট প্রশাসনের মেরুদণ্ড কোথাও দাঁড়িয়ে নেই। বোর্ড যদি স্বাধীন চুক্তি সাজাতে না পারে, খেলোয়াড়দের স্বার্থকে অগ্রাধিকার দিতে না পারে, আলোচনার বিকল্প পথ যেমন নিরপেক্ষ সিকিউরিটি অডিটর যোগ করা, নির্দিষ্ট ভেন্যুতে অতিরিক্ত বাফার, দলীয় লিয়াজো অফিসার, এসব প্রস্তাব রাখতে না পারে, তাহলে বোর্ডের কি দরকার? বোর্ডের অস্তিত্ব কি রাখতে হবে কেন? এমনকি এখনো পরিস্থিতি আংশিক উদ্ধার করা যেত। ভারতের নিরাপত্তা পরিকল্পনায় যৌথ ওভারসাইট, ম্যাচ ডে প্রোটোকলে মানে আপগ্রেড, নির্দিষ্ট শর্তে অংশগ্রহণ, কিন্তু আমরা সে দরজাটিও বন্ধ করেছি একমাত্র এক ব্যক্তির একগুঁয়েমি এবং তার ভেতরে ভারত বিরোধী যে ভয়াবহ পাপ আছে লুকানো, সেই পাপের কারণে। যারা ভাবছেন দাঁতে দাঁত চেপে না যাওয়াটা একটা শক্ত বার্তা, তারা ভুলে যাচ্ছেন বার্তা কাকে দিলেন এবং তার বিনিময়ে কি হারালেন। চোরের সঙ্গে রাগ করে মাটিতে ভাত খাওয়া কেন ভাই? ভারত নিজ শক্তিতে, আইসিসি নিজ কাঠামোয় টিকে থাকবে ক্রিকেটে, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের ক্ষয় এখান থেকে শুরু হলো। আপনি লিখে রাখেন, প্রাইজ মানি নয়, র্যাঙ্কিং নয়, মূল ক্ষতি আত্মবিশ্বাস, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ সম্ভাবনা। ভারতে খেলতে না গেলে ক্ষতিটা নিশ্চয়ই ভারতের নয়, আইসিসির নয়, কোনো বিদেশি বোর্ডের নয়, ক্ষতি একমাত্র বাংলাদেশের, এর খেলোয়াড়, এর সমর্থক, এর বাজার, এর মর্যাদা। আমরা নিজেরাই নিজের মঞ্চ ভেঙে দিলাম। আলো থাকবে, ক্যামেরা চলবে, খেলা হবে, শুধু বাংলাদেশের জার্সিটাই থাকবে না, বাংলাদেশের জাতীয় সঙ্গীত দেওয়া হবে না। ইতিহাস এই শূন্যতাকে ব্যাখ্যা করবে কাপুরুষতা হিসেবে নয়, আরো কঠিন ভাষায় বলবে যে গর্ধব কত প্রকার এবং কত প্রকার কি হতে পারে, তার প্রমাণ বাংলাদেশ দেখিয়ে দিয়েছে। মানে আগামী কয়েক বছর এই ভুল সিদ্ধান্তের সুদ সহ আসল মূল্য শোধ দিতে হবে মাঠে, বোর্ডরুমে, আর সবচেয়ে বেশি সমর্থক। তো প্রিয় দর্শক, আশা করছি সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেছেন। দেখে কি বুঝলেন, কি জানলেন, আপনাদের গুরুত্বপূর্ণ মতামতগুলো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। পারলে ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আবারও বলছি, যারা আমাদের চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে দিন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নিউজে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।